অপর্ণা, তন্ময় বলছি। কেন ফোন করেছো? বলেছিলাম না চাকরি না পেয়ে ফোন টোন করবে না। সরকারি চাকরি আমি পেয়ে গেছি অপর্ণা। ও মাই গড, ওকে ওকে, আমি তোমাদের বাড়িতে আসছি। 5 মাসে কি করে পেলে চাকরি? 5 বছরেও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? আমি আসছি। 5 মাসে বাড়ির রাস্তাটা ভুলে যাওনি তো? এসব কি বলছো? একটু ঝগড়া অশান্তি তো সব সম্পর্কেই হয়। 30 বছর হয়ে গেছে তুমি বেকার ছিলে, আমার বাবা কিভাবে আমাদের সম্পর্কটা মানতো বলো? আচ্ছা এসো, তারপর কথা হচ্ছে। তন্ময় অপর্ণাকে ফোনে চাকরির খবরটা দিয়ে ফোন করলো তার মাকে। মা কিছুদিন আগে চলে গিয়েছিল দিল্লি। তন্ময়ের দাদা এখানে চাকরি না পেয়ে দিল্লি চলে যায় বছর 2 আগে। একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে, এখন শ্বশুরের ব্যবসা সামলায়। তন্ময়ের মা দিল্লিতে দাদার কাছেই থাকছে, বছরখানেক হলো। বাবা মারা যাওয়ার পর অল্প পেনশনের টাকায় ঘর চলছিল না, আর বাজারে সব কিছুর ভীষণ দাম। যাই হোক, তন্ময় ফোন করতে তার মা ফোন ধরে বলল, হ্যাঁ বল, টাকা ফুরিয়ে গেছে, পাঠাবো? না মা, আমি সরকারি চাকরি পেয়েছি। কিভাবে পেলি? আসছি আমি, দাদাকে বলি যদি ফ্লাইটের টাকাটা দেয়। আমি পাঠিয়ে দিচ্ছি টিকিট, আমি বুক করে ফোন করছি। তুই এত টাকা পাবি কি করে? তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ, আমি টিকিট কেটে দিচ্ছি। একবার আসবে মা, কত দিন দেখিনি তোমায়। আজই যাব, তুই ব্যবস্থা করে দে একটু, আমি মোবাইল কেটে দিচ্ছি। এসো। বিকেল 5:10 কি 15 উপস্থিত তার মা। অপর্ণাও এসে পড়বে। মা, প্রেমিকা, দুজনকেই একই সময়ে আসতে বলেছিল তন্ময়। সে চাকরি পাওয়ার পর যে সবাই তার কাছে ফিরবে, এটা তন্ময় আগে থেকেই জানতো। মা এবং প্রেমিকা উপস্থিত। মনে একটাই প্রশ্ন, তন্ময় সত্যি চাকরিটা পেয়েছে তো? 5 মাসের মধ্যে চাকরিটা পেল কিভাবে? তন্ময়ের মা অলকা দেবী আগে পৌঁছলো। নিজের বাড়িতে বহুদিন পর ফিরলে বাড়ির প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি প্রকাশ পায়। অলকা দেবী জিজ্ঞাসা করলেন, কিসের চাকরি পেলি? কিভাবে পেলি? আমি জানতাম তুই একদিন ঠিক চাকরি পাবি। বলছি মা। অপর্ণা আসবে বলল, আসুক, দুজনকে গল্পটা একসাথে শোনাবো। 5 মিনিটের মাথায় অপর্ণা উপস্থিত। অপর্ণা আজ যেন একটু বেশিই সেজে এসেছে। 5 মাস আগে অপর্ণাই সম্পর্কটা নষ্ট করেছিল। এখন তন্ময় সরকারি চাকরি পেয়েছে, তাই এখন সম্পর্কটা ঠিক করতেই হবে। তন্ময়ের মতো ভোলা ভালা ছেলেকে ইমপ্রেস করা কোনো ব্যাপারই না। অপর্ণা জানে তন্ময় রূপ দেখলে নিজেকে সামলাতে পারে না। অপর্ণা এসে জড়িয়ে ধরল, আমি জানতাম সোনা, তুমি চাকরিটা পাবে। কারোর জন্য না হোক, আমার জন্য, আমি জানতাম। এসো ভেতরে। সরি লাস্ট 5 মাসের জন্য, কিন্তু একটাই প্রশ্ন, তুমি চাকরিটা পেলে কি করে? 5 বছরেও যেটা হলো না, 5 মাসে হলো কি করে? বসো, মাও এসেছে, তোমাকে মাকে গল্পটা একসাথে শোনাবো। তন্ময় মাকে অপর্ণার পাশে বসতে বলে রান্নাঘর থেকে 2টো প্লেটে মিষ্টি আনলো, সঙ্গে আনলো কোল্ড ড্রিঙ্কস। অলকা দেবী বললেন, এইসব কি করেছিস? এত কিছু করলি কেন? পাগল হয়ে গেছিস নাকি? অপর্ণাও হঠাৎ করে এই জল মিষ্টি আনার ঘটনায় অবাক হলো। তন্ময়ের চাল চলন ব্যবহারে অস্বাভাবিক পরিবর্তন। অবাক হয়ে বলল, তন্ময় কি হয়েছে? আরে চাকরি পেয়েছি তো, একটু মিষ্টি মুখ হবে না? আর সাসপেন্স রেখো না প্লিজ, বলো চাকরিটা তুমি সত্যি পেয়েছো তো? কিভাবে পেলে? আরে খাও এগুলো, পরে বলছি। তন্ময় বসলো অলকা দেবী ও অপর্ণার সামনের চেয়ারটায়। অপর্ণাও অলকা দেবীর
জিজ্ঞাসু দুটি চোখ নিয়ে তাকিয়ে আছে 5 মাসে সরকারি চাকরি পেল কিভাবে। দাদা কাজ খুঁজতে শুরু করলো। কে কাজ দেবে, কে কাজ দেবে? যে কোনো কাজ হলেই হবে। একটা এটিএম কার্ডের কাজ করতো লুকিয়ে লুকিয়ে। বাবা ব্যাংকের কাজ করত আর দাদা গার্ডের কাজ করে, লোকে হাসবে তো। দাদা কাজ করছিল, আমায় বলেছিল পড়তে। আমার উপর দাদার খুব ভরসা ছিল। পড়লাম, খুব পড়লাম। চাকরি হলো না। ইতিমধ্যে দুঃসম্পর্কের এক আত্মীয়ার কাছে ধরা পড়ে গেল দাদা গার্ডের পোশাকে। চারিদিক থেকে অপমান ছুটে এলো। আমাকে সরকারি চাকরি পেতেই হবে। বয়স তখন 28। দাদা যেখানে কাজ করত সেখানে চুরি হলো। হয়তো চাকরি চায় চোরেরও। দাদা নির্দোষ প্রমাণিত হলেও সবার হঠাৎ করে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল যে দাদা চুরি করেছে। অপমান সহ্য করতে না পেরে দাদা পালালো। আমাদেরও কিছু বলে যায়নি। দাদার যেহেতু পুলিশের চোখে ইমেজটা ভালো না, তাই আমারও পুলিশের কাজে যাওয়া হলো না। আমার মাথার ওপর ছাদটা একেবারে চলে গেল। বাড়িতে কেউ ইনকাম করে না। মা যেটুকু পেনশন পায় সেটুকুই। আমি কাজ খুঁজলাম, কিন্তু পেলাম না। মায়ের প্রেশার, সুগারের প্রবলেম। পেনশনের 4,000 টাকা ওষুধ আর ডাক্তারের পেছনে যায়। বাকি 1,000 টাকা সারা মাসের খাওয়া খরচ। সেটা কি সম্ভব? একদিন দেখলাম মা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি তখন সব কাজ করতে রাজি। সবার ঘরে ঘরে ঘুরলাম। বললাম, আমি এমটেক, একটা চাকরি হবে? আমি এমটেক, একটা কেরানির চাকরি হবে? আমি এমটেক, একটা গার্ডের চাকরি হবে? দাদা সেই সময় ফোন করে জানালো সে দিল্লিতে বিয়ে করে শ্বশুরের বিজনেস করে, তার আর বেকারত্বের সমস্যা নেই। মা একদিন হঠাৎ চলে গেলেন দাদার কাছে। বেকারত্বের জ্বালা আলাদা। বেকারত্বের উদাহরণ দেখে ভয় লাগে। মা কতদিন আর আমার কাছে না খেয়ে পড়ে থাকবে? থাকলাম আমি একা। অপর্ণা, নিমকি তো শেষের পথে, আর একটু দেব? না না, তারপরে কি হলো তাই বলো। আরে বলছি, স্প্রাইটটা খাও একটু, তোমার জন্যই তো আনা। গল্পটা সঠিক এগোচ্ছে তো মা? তুমি তো সবই জানো এই অবধি। বাবু, আমার কিছু করার ছিল না। আমি কি করব বুঝতে পারছিলাম না। তন্ময়ের কথা শুনতে শুনতে চোখ দিয়ে জল পড়ছিল তার মা অলকা দেবীর। এখন একেবারে হাউমাউ করে কেঁদে উঠলেন 60 বছরের তন্ময়ের মা। মাকে শান্ত করল তন্ময়, জল টল দিল। অপর্ণা স্প্রাইটটা খেয়ে বলল, এরপর চাকরি পেলে কি করে? বলছি, এটাই তো গল্পটার ক্লাইম্যাক্স। মা চলে যাওয়ার পর আমার হাতে টাকা আসার কোনো সোর্স নেই। খাওয়া বন্ধ হয়ে গেল। 2 দিন না খেয়ে রইলাম। পরের দিন রাতে বেরিয়ে দেখলাম বিয়ে বাড়িতে খাবার ফেলছে। ফেলার আগে চাইলাম না, এতে ওরা আমায় ভিখিরি ভাবতে পারে। তারপর ওদের ফেলে দেওয়া হয়ে গেলে ওরা চলে গেল। একটা প্লাস্টিক ভরে ওখান থেকে সবাইকে লুকিয়ে খাবার নিয়ে এলাম। সে খাবার আমি বাদে কয়েকটা কুকুরেও মুখে নিয়ে যাচ্ছিল। 2 দিন পর খেতে খেতে বুঝতে পারলাম শান্তির সংজ্ঞা। এর মধ্যে দেখা হলো অপর্ণা তোমার সঙ্গে। 30 বছরের লোক হয়ে একটা মেয়ের কাছে টাকা চাইব, প্রথম প্রথম লজ্জা করলেও পরের দিকে কোনো উপায় ছিল না। মিথ্যে কথা বলে টাকা নিলাম। সেই টাকায় চাল কিনতাম, ডাল কিনতাম। একসময় অপর্ণার ব্যাগ থেকে টাকা চুরি করলাম।
হয়তো বুঝতে পেরেছিল, তাই পরের দিন থেকে ব্যাগও আনতো না। ছেড়ে চলে গেল অপর্ণা। আবার 2 দিন না খেয়ে আছি। রাতে বেরোলাম খাবার খুঁজতে, পেলাম না। রাতে পেটে ব্যথা করছিল, কিন্তু খেতে গেলে পয়সা লাগে। পরদিন ট্রেনে উঠলাম। রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম পরদিন পকেট মারবো একজনের। সকাল সকাল বেরোলাম, শক্তি পাচ্ছিলাম না শরীরে। ট্রেনে খুব ভিড় ছিল। একটা লোকের পেছনে দাঁড়িয়ে পকেট থেকে মানিব্যাগটা তুলতে যাব আর ধরা পড়ে গেলাম। হয়তো আমার হাতটা একটু বেশিই কাঁপছিল। ওরা খুব মারলো জানো। বুক ফেটে রক্ত পড়ছিল, আমার ঠোঁট ফেটেও রক্ত পড়ছিল। এই দেখো, তন্ময় তার ঠোঁটটা উল্টে দেখালো তার মা ও প্রেমিকাকে। সেলাইয়ের দাগটা স্পষ্ট। হাঁ করে দেখছে অপর্ণা। অলকা দেবীর চোখের থেকে টপ টপ করে জল পড়ছে। তন্ময় ঠোঁটটা দেখিয়ে বলল, অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শুধু তোমার জন্য এনেছি। আমার মা খাবে না, আমার খাওয়া বারণ। সে খাওয়া যাবে পরে, আগে বলো তারপরে কি হলো? এরপরে আমি জেলে গেলাম। 3 মাস জেল খাটলাম। ওরা মারতো বেল্ট দিয়ে, লাঠি দিয়ে। 3 মাস পর বাড়ি ফিরলাম। এই 4টে দেওয়াল ছাড়া আমার কাছে কিছুই ছিল না। বাড়িটাও বিক্রি করা যাবে না। বাড়িটা মায়ের নামে লেখা। খাবো কি? জেলে তাও ফ্রিতে খেতে পেতাম। আমার আবার কষ্ট সহ্য হচ্ছিল না। আমি এমটেক। জেলে খবর পেয়েছিলাম বেসরকারি নার্সিং হোমে নাকি কিডনি বিক্রি করা যায়। কিডনি ভালো থাকলে 10 লাখ টাকা পাওয়া যায়। প্রথমে ব্যাপারটা মজার ছলে নিয়েছিলাম। ছোটবেলায় মজা করে বলতাম কিডনি বিক্রি করে ক্যামেরা কিনব। কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা। আমি হাসপাতালে গেলাম। ডাক্তার জানালো কিডনি বিক্রি করা যায়, টাকা পয়সাও পাওয়া যায় 10 লাখ। ডাক্তারের কথা শুনে মজাটা সত্যি হয়ে গেল আমার ক্ষেত্রে। পরীক্ষা করে ডাক্তার জানালো আমার একটা কিডনি না খেয়ে খারাপের পথে, আর একটা কিডনি ভালো আছে। ভালো কিডনিটা বেচে দিলে খারাপ কিডনিটা নিয়ে আমি 3 মাসের বেশি বাঁচব না। কিন্তু বিশ্বাস করো মা, আমি কিডনিটা না বেচলে 1 মাসে না খেয়েই মরে যেতাম। হাতে 10 লাখ টাকা, 3 মাসে খরচ করতে হবে। 8 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি নিলাম। এখনো 2 লাখ টাকা বেঁচে আছে। এই দেখো মা, বলে তন্ময় জামাটা তুলে পেটে কিডনির জায়গাটা দেখালো। একটা অপারেশনের দাগ স্পষ্ট। আর পারছি না, আমাকে আর কষ্ট দিস না। কষ্ট কিসের মা? তোমার ছেলে আর বেকার না। তোমার ছেলেকে আর কেউ বেকার বলতে পারবে না। কত টাকা আছে, আর আমাদের কষ্ট হবে না। কিডনিটা না বিক্রি করলে তোমার মুখটাও হয়তো দেখতে পেতাম না। কোনো অভাব নেই আর। আমার আর ভাড়ার টাকা থেকে খাবার খেতে হবে না। আমায় পকেট মারতে গিয়ে ধরা পড়তে হবে না। অপর্ণাও সেজে গুজে এসেছে। কিডনি বিক্রি করেছি বলে তোমাদের নিমকি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারলাম। জীবনের শেষ 3টি মাস আমার জীবনের সব থেকে বড় সময় যাবে। আমি সরকারি চাকরি করি। মা, একটা মিষ্টি দেব? অপর্ণা, কোল্ড ড্রিঙ্কসটা শেষ করো প্লিজ। কিডনি বিক্রির টাকায় কেনা, নষ্ট করো না।